হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? মা শব্দটা খুব ছোট, মাত্র একটি অক্ষরের, কিন্তু এই ছোট্ট শব্দটার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা। এক দুঃখী মায়ের কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প। যারা আমাদের চ্যানেলে নতুন তাদের বলবো, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003, আর সাথে বেল আইকন অন করে রাখুন। গল্পের সূত্রধর আমি, আপনাদের প্রকাশ। অন্যান্য চরিত্রে পপি, তিতলি ও প্রকাশ। শুরু করছি নেহা কর্মকারের কলমে ভৌতিক গল্প মা। শহর ঘেঁষা ফাঁকা জমিতে বড় বড় কমপ্লেক্স তৈরির কাজ চলছে। সেখানেই দিনমজুরির কাজ করে যা আয় হয় তাতেই চলে যায় মধ্যবয়স্কা নিপা আর তার 2 ছেলে মেয়ের সংসার। তবে সেই সুখ বেশি দিন টিকল না। বাড়ির সামনের পুকুরে জলে ডুবে মারা গেল নিপা। মৃত্যুটা অস্বাভাবিক, কিন্তু একজন সামান্য দিনমজুরি খাটা মানুষের মৃত্যুর কারণ খোঁজা পুলিশের নিতান্তই বেকার বলে মনে হলো। তারা এই মৃত্যুটা সুইসাইড বলে চালিয়ে নিজেরা কেটে পড়ল। আশেপাশের লোকেরাও এই নিয়ে বেশি মাথা ঘামালো না, যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এইদিকে সব থেকে বেশি আঘাত যাদের উপর নেমে এলো তারা হলো নিপার 2 সন্তান রিমি আর ওর ছোট ভাই অনু। ওদের বাবাও ছিল, কিন্তু তার কাজ করা তো দূরে থাক, নিপার পরিশ্রম করা টাকা চুরি করে মদ গেলা দিয়ে শুরু করে জুয়ো খেলা সবই চলত। এমনকি রিমি এটাও জানে যে তার মায়ের জলে ডুবে মৃত্যু হয়নি। তার মাকে মেরে তারপর জলে ফেলে দেওয়া হয়েছিল, আর সেই কাজটা যে তার মহান বাবা করেছে তা তার অজানা নয়। কারণ সেই রাতে সে নিজে দেখেছে তার বাবাকে মায়ের উপর অত্যাচার করতে, তার মাকে নির্মমভাবে মারতে। মায়ের উপর অত্যাচার করাটা বাবার রোজকার কাজ। এমনকি রিমি আর অনু তার হাত থেকে বাদ যেত না। নিপা নিজে অত্যাচার সহ্য করে ওদের বাঁচাতো, কিন্তু তখন তো মা ছিল ওদের বাঁচানোর জন্য। এখন কে বাঁচাবে? রোজকারের মতো আজ রাতেও বাবা এসেছে মায়ের টাকা খুঁজতে। সত্যি কি অদ্ভুত লোক! কে বলবে আজ সকালে তার স্ত্রী মারা গেছে? অবশ্য যে নিজেই মেরেছে তার আর কি আফসোস হবে। কিন্তু এই করে কতদিন? একদিন তো মায়ের জমানো সমস্ত টাকা শেষ হবে। তখন রিমি একা কি করে নিজেকে আর অনুকে বাঁচাবে? অবশেষে সেই দিন এলো। রিমির ভয়টা সত্যি হলো। টাকা না পেয়ে বাবা চণ্ডালের মতো হয়ে গেল। তেড়ে এলো তাদের দিকে, প্রচণ্ড মারতে আরম্ভ করলো। দূরে দাঁড়িয়ে অনু ভয় পেয়ে কাঁদছে।
এবার হঠাৎ করেই রিমির উপর হানা আঘাত সরে গিয়ে পড়তে শুরু করলো ছোট্ট অনুর উপর। ছোট্ট শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। বাঁচার জন্য অঝরে চোখের জল গড়িয়ে পড়ছে অনুর চোখ থেকে। রিমি কি করবে বুঝতে পারল না। হাতের কাছে একটা লাঠি পড়ে থাকতে দেখে সেটা দিয়ে রিমি আঘাত করল মানুষরূপী ওই শয়তানের মাথায়। পরক্ষণেই রিমি দেখল ওই শয়তানের শরীরটা একটা বিকট আর্তনাদ করে পড়ে গেল মাটিতে। রিমি অনুর ছোট্ট শরীরটা কোলে তুলে নিয়ে এবার ছুটতে শুরু করলো, কিন্তু সে কোথায় যাবে, কি করবে? কোলে শুয়ে থাকা অনুর মুখ দিয়ে একটা চাপা গোঙানির আওয়াজ ভেসে এলো। এদিকে রিমি তাকে নিয়ে ছুটছে দূরে, অনেক দূরে। তার শুধু মনে হতে লাগলো হয়তো সে থামলেই ওই শয়তানটা এসে তাদের শেষ করে দেবে। তারপর হয়তো মায়ের মতো তাদেরকেও। আর রিমি ভাবতে পারল না। তার আগেই হোঁচট খেয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। রিমির চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। পাশে পড়ে আছে অনু। তার শরীর তীব্র ব্যথায় জর্জরিত। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে রিমির মুখ দিয়ে কাতর কণ্ঠে বেরিয়ে এলো, মা। তারপরে রিমির চোখ বুজে গেল। পরদিন সকালে যখন রিমির চোখ খুলল, সে দেখল তার চারপাশে অনেক লোকের জমায়েত, আর তার মাথার কাছেই অনু। এক মুহূর্তে রিমি নিজের সমস্ত শারীরিক যন্ত্রণা ভুলে উঠেই অনুকে জড়িয়ে ধরল। এই সময় একজন মহিলা এসে রিমির দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। রিমিও ততক্ষণে বুঝতে পারল যে এটা তার মায়ের কাজের জায়গা। এরা মায়ের সাথে কাজ করত। যে তার সামনে দাঁড়িয়ে আছে তাকে রিমি চেনে। কয়েকবার মায়ের সাথে তাকে রিমি দেখেছে। ওই মহিলা জিজ্ঞাসা করলো তাদের সঙ্গে কি হয়েছে। রিমি এবার কান্নায় ভেঙে পড়ল। তারপর রিমি তাদের সব কথা বলল। রিমির কথা শুনে একজন বলে উঠল, ছি ছি, অবস্থা দেখুন, মেয়েটাকে কি নির্মমভাবে মেরেছে। সৎ বাবাও এমনভাবে মারতে পারে না। না না, এভাবে ছেড়ে দিলে হবে না, এর একটা বিহিত করতেই হবে। তারা সবাই রিমি আর অনুকে সাহায্য করতে চায় দেখে রিমি তাদের নিয়ে বাড়িতে গেল। রিমি ভেবেছিল সে গিয়ে তার বাবাকে ভালোভাবে শায়েস্তা করবে, যেটা সে কাল রাতে করতে পারেনি। আজ ওর সাথে অনেক লোক আছে। আজ ওর বাবা ঠিক জব্দ হবে। ভবিষ্যতে সে যেন রিমি আর অনুর উপর অত্যাচার করতে সাহস না পায়। এই ভেবে রিমি কাল রাতের ওই ঘরে প্রবেশ করল। কিন্তু এ কি, তার বাবা কোথায়? তার বাবা কাল রাতে যেখানে লুটিয়ে পড়েছিল সেখানে শুধুমাত্র কয়েক ফোঁটা রক্ত ছাড়া আর কিছু নেই। কোথায় গেল লোকটা? পালিয়ে গেল নাকি? ঠিক এমন সময় বাইরে থেকে দুটো লোকের চিৎকার শোনা গেল। বাইরে আসতেই তারা বলল, সামনে ওই পুকুরটার মধ্যে কি যেন ভাসছে, মনে হয় কারো বডি। শোনা মাত্র সবাই পুকুরের দিকে ছুটে গেল। পরক্ষণে রিমি বুঝল এটা আর কারো নয়, তার বাবারই মৃতদেহ। কি করে তা সম্ভব? কারণ কাল রাতে তার বাবা মদ্যপ অবস্থায় ছিল না, থাকা সম্ভবও না, কারণ তার কাছে একটা টাকাও ছিল না। তাছাড়া তার বাবা ভালো সাঁতারও জানত, তাই জলে ডুবে মরার কথা তো নয়। রিমি কিছু বুঝতে পারল না। পুলিশ এলো। সব শোনার পর তারা বেশি ঘাঁটতে চাইল না।
তাছাড়া রিমি আর অনু দুজনেই নাবালক। রিমির 16 আর অনুর 9 বছর বয়স। তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাই পুলিশও এই কেসটাকে আত্মহত্যা বলে চালিয়ে বডি নিয়ে চলে গেল। রিমি চারিদিকে অন্ধকার দেখতে লাগলো। মা নেই, বাবাটাও মরল। এখন ভাইকে বাঁচাবো কিভাবে? শেষে আশেপাশের লোকের সহযোগিতায় রিমি তার মায়ের জায়গায় কাজ শুরু করলো। তার ভাইকে মানুষের মতো মানুষ করতে হবে তো। এর পরের ঘটনা 10 বছর পর। কলেজ থেকে ছুটি পাওয়া 3 বন্ধু ঠিক করলো এবার ঘুরতে না গিয়ে তারা কারো বাড়িতে নাইট স্পেন্ড করবে। আলোচনা করে ঠিক হলো অর্ণবের বাড়িতেই তারা রাত কাটাবে। সেই মতো আদিত্য আর বিশাল চলে এলো সকাল সকাল অর্ণবদের বাড়িতে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এমনকি ডিনার সব হবে অর্ণবদের বাড়িতে। সকালে খাওয়া দাওয়া করার পর ওরা গল্প করতে শুরু করে। বেশ খানিকক্ষণ গল্প করার পর বিশাল বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এইদিকে আদিত্য আর অর্ণব গল্প করতে লাগলো। এর মধ্যে আদিত্য হঠাৎ লক্ষ্য করলো একটা বেডরুমের দরজা হট করে খুলে গেল। আদিত্য একটু ঘাবড়ে গেল। তা দেখে অর্ণব বলল, ভয় পাস না, ও কিছু না, আমাদের বাড়ির বেড়াল মিনি। অর্ণব বেড়াল বলল ঠিকই, কিন্তু আদিত্য কোনো বেড়াল দেখতে পেল না। কিছু সময় পরে বিশাল ফিরে এলো, কিন্তু ওর মুখটা কেমন ফ্যাকাশে ছিল। তাই দেখে আদিত্য বলল, তোর মুখের এই হাল কেন? মনে হচ্ছে যেন ভূত দেখে ফেলেছিস। শেষ কথাটা শুনে বিশাল কেমন যেন একটু চমকে উঠল। আরে না না, কি যে বলিস। ওরা আবার নিজের মধ্যে গল্প করতে লাগলো। দুপুরের খাবার খেয়ে বিশাল আর আদিত্য অর্ণবের ঘরে গিয়ে বসলো। অর্ণবকে আনতে একটু বাইরে গেছিল। ভাই আদিত্য, সত্যি করে বলতো, তোর এখানে কিছু অদ্ভুত মনে হচ্ছে না? কিসের অদ্ভুত? আর কেনই বা লাগবে? কী সব বলছিস? আরে সকালে আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, দেখি রান্নাঘর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। মনে হলো কেউ যেন রান্নাঘরে রান্না করছে। তখন আমি রান্নাঘরে গেলাম, দেখলাম কেউ নেই, সব আগের মতোই চুপচাপ। তুই ভুল শুনেছিস। না ভাই, আমি একদম ঠিক শুনেছি, আমি একদম শিওর। আর জানিস, আমি যখন রান্নাঘরে গেছিলাম তখন রান্নাঘরটা বরফের মতো ঠান্ডা ছিল। কী সব ভুলভাল বকছিস? এখন মে মাসের গরম, আর তুই বলছিস ওই ঘরে বরফের মতো ঠান্ডা? তোর তো দেখছি না খেয়ে চড়ে গেছে। ধুর, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। আমার বুঝে কাজ নেই। মনে রাখিস, এখানে আমরা এমনি এমনি আসিনি। আসল কথাটা অর্ণবকে বলতে হবে, না হলে ওই প্রমোটার ইন্দ্র আমাদের ছাড়বে না। কথাটা মাথায় রাখিস। সে তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয়। চুপ কর, ওই দেখ অর্ণব এসে গেছে। রাতে মুভি দেখে ডিনার করে নিল ওরা 3 জনে। আদিত্য জিজ্ঞেস করলো, তোর দিদির তো আজ বিকালেই ফেরার কথা ছিল, এলো না তো? আরে কি একটা কাজে আটকে পড়েছে দিদি, আস্তে আস্তে ভোর হয়ে যাবে। কথাবার্তা শেষ করে আদিত্য আর বিশালকে ওদের থাকার ঘর দেখিয়ে অর্ণব চলে গেল। ওর বরাবরই তাড়াতাড়ি শুয়ে পড়ার অভ্যাস, কিন্তু আদিত্য আর বিশাল জেগেই ছিল। কিরে, তুই যে বললি অর্ণবকে
ডিনারের সময় সব বলবি? আরে ভেবেছিলাম, কিন্তু ঠিক বলে উঠতে পারছি না। হাজারো এত বছরের বন্ধুত্ব আমাদের। তুই তো ওই ইন্দ্রর কাছ থেকে অলরেডি অ্যাডভান্স নিয়ে নিয়েছিস। কতবার বারণ করেছিলাম যে এখন নিস না, যদি আমরা কাজটা না করতে পারি। বিশাল, তুই এত ভয় পাচ্ছিস কেন? কাল সকালে তো সময় আছে, কাল বলবো। আর যদি অর্ণব না মানে? না মানলে কিছু করার নেই। ইন্দ্রদা যা বলেছে তাই করতে হবে। বিষ? এছাড়া উপায় নেই। 50,000 টাকা অগ্রিম নিয়েছি, কাজটা না করলে মেরে ফেলে দেবে। জানিস তো লোকটা কতটা ভয়ঙ্কর। অর্ণবের বাড়িটা নিয়ে ইন্দ্রদা কি করতে চায় বলতো? আরে এই দিকটার জমির ডিমান্ড অনেক বেশি। এখানে উঁচু উঁচু কমপ্লেক্স করলে কত লাভ হবে জানিস? শুধু টাকা আর টাকা। আর ইন্দ্রদা এই ধান্দাতেই তো আছে, কি করে অন্যদের থেকে এই জমিটা হাতানো যায়। নিজে অনেক চেষ্টা করেছে, কিন্তু অর্ণব আর ওর দিদিকে কিছুতেই রাজি করাতে পারেনি। আমাদের কথা কি শুনবে বলে মনে হয়? দেখা যাক কাল কি হয়। এখন শুয়ে পড়। ওটা ওটা কি? আচমকা ওদের ঘরের দরজাটা খুলে গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা গেল না। দরজাটা খুলে গেল কেন? কিভাবে খুলল? হাওয়ায় মনে হয়। দাঁড়া, আমি দিয়ে আসছি। ভাই আদিত্য, আমি তোকে বলেছিলাম না এই বাড়িতে নিশ্চয়ই অদ্ভুত কিছু আছে। ভাই চল কেটে পড়ি, যদি ভূত টুত কিছু। এই তুই থামবি? ফালতু বকিস না তো। আদিত্য গিয়ে দরজা দিয়ে দিল, তারপর বিছানায় এসে শুয়ে পড়ল। দেখ, কিছু হলো? বেকার বেকার ভয় পাচ্ছিস। নে এবার ঘুমা। ওরা ঘুমিয়ে পড়ল। তখন প্রায় মাঝরাত। হঠাৎ করেই বিশালের ঘুম ভেঙে গেল। তার মুখের উপর একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। কেউ যেন ওর মুখের খুব কাছে নিঃশ্বাস নিচ্ছে। প্রচণ্ড ভয়ে বিশালের সমস্ত গা ঘামে ভিজে গেল। চোখ খুললে ও কি দেখতে পাবে তা ভেবেই ওর শরীর শিউরে উঠল। কাছাকাছি কোথাও একদল শেয়াল ডেকে উঠল। বিশাল অতি কষ্টে সাহস ভর করে চোখ খুলল। আর চোখ খুলতেই যা দেখল তাতে ওর হাড় হিম হয়ে গেল। একটা মুখ, ভীষণ ফ্যাকাশে, রক্ত শূন্য একটা ভয়ঙ্কর মুখ ওর চোখ খোলার সাথে সাথে সরে গেল। বিশালের গলার স্বর বের হচ্ছে না। পাশে শুয়ে থাকা আদিত্যকে ডাকার মতো সাহস বা শক্তি কোনোটা ওর মধ্যে নেই। বিছানায় শুয়ে কাঁপতে শুরু করলো সে। এই সময় হঠাৎ করে আদিত্যর ঘুম ভেঙে যায়। বিশালকে ওই অবস্থায় দেখে ও অবাক হয়ে যায়। বিশালকে জিজ্ঞেস করে, কি হলো বিশাল? বিশাল কোনোভাবে ভেঙে ভেঙে বলার চেষ্টা করে। সব শুনে আদিত্য অবিশ্বাসের সুরে বলল, ভুলভাল স্বপ্ন দেখেছিস তুই। কিন্তু হঠাৎই আদিত্যের মুখ দিয়ে ভয়ার্ত স্বর বেরিয়ে এলো, ওটা ওটা কে? আদিত্যের আঙুল লক্ষ্য করে বিশাল ও তাকালো সেই দিকে। তারা দেখলো একটা মহিলা জানলার কাছে দাঁড়িয়ে তাদের দিকে পেছন ঘুরে। তার পরনের শাড়ি দেখে মনে হচ্ছে ভিজে চপচপ করছে। তার চুলগুলো এলোমেল। ঘরের মধ্যে মাঝরাতে এমন এক মহিলাকে দেখে ওরা ভয়ে অসাড় হয়ে গেল। ওই মুখ থেকে এক বীভৎস কর্কশ গলার স্বর ভেসে এলো,
বলেই সেই কর্কশ গলায় এক বিকট হাড় কাঁপানো হাসির আওয়াজ ভেসে এলো। কি ভয়ানক সেই হাসি! হৃৎপিণ্ড নিমিষে বন্ধ হয়ে যাবে। তবু আদিত্য কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে 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 আপনি? হঠাৎ করে ওই বিকট হাসি থেমে চাপা কর্কশ গলার স্বর ভেসে আসে, বলেই নিমিষেই সে তার মুখ ওদের দিকে ঘোরালো। তা দেখে ওদের মুখ দিয়ে বেরিয়ে এলো এক তীব্র আর্তনাদ। ওই মহিলার মুখের চারপাশ থেকে মাংসগুলো যেন গলে গলে পড়ছে। তার শরীরের কোথাও এক বিন্দু রক্ত নেই, পুরো ফ্যাকাশে। চোখের মণিগুলি অস্বাভাবিক ছোট। সে এগিয়ে আসছে ধীরে ধীরে ওদের দুজনের দিকে। আর কোনো কিছু না ভেবে আদিত্য আর বিশাল ঘর ছেড়ে দৌড়াতে লাগলো বাইরে। যত দূর যাওয়া যায় ছুটতে ছুটতে এক সময় ওরা হাঁপিয়ে বসে পড়ল রাস্তার ধারে। তখন প্রায় ভোর। পিছন থেকে কে যেন ডাকছে। ওরা চমকে উঠে দেখল একটা বিবাহিত মহিলা ওদের দিকে উদ্দেশ্য করে কি যেন বলছে। ওরা চিনতে পারল, আরে এ তো অর্ণবের দিদি। তোমরা এখানে এই অবস্থায়? কি হয়েছে? না না মানে 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 রাতে। ও বুঝেছি, তোমরা দেখেছো তাকে, তাই না? মানে আপনি জানেন কে উনি? হ্যাঁ, জানবো না কেন? উনি আমার আর অর্ণবের মা। কি, আপনাদের মা? হ্যাঁ, উনি প্রায় 10 বছর আগেই মারা গিয়েছিলেন। তখন থেকেই উনি ওনার আত্মা এখানে আমাদের সাথে। কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চায়, মা শুধু তাদেরই এই হাল করে। কিন্তু তোমরা তো অর্ণবের বন্ধু। ওরা আর কিছু বলতে পারে না, চুপচাপ ওখান থেকে চলে যায়। সেই দিনই ওরা খবর পায় ইন্দ্র তিওয়ারির আচমকা ভোর রাতে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে।